আজকে ষষ্ঠ সেমিস্টার আমাদের বাংলা সাহিত্যের যে সিলেবাস সেই সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ষষ্ঠ সেমিস্টারের তিনটে ভাগ আছে সিলেবাসের, 601, 602 এবং 603। এই তিনটে জিনিস নিয়ে মূলত আলোচনা। স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত আমরা জানি যে ষষ্ঠ সেমিস্টারে সাধারণত তোমাদের কোনো রকম কোনো মাইনর সাবজেক্ট নেই, এখনো সেটাই জানা গিয়েছে। বাকি যদি পরবর্তীকালে কোনো কিছু অ্যাড হয় বা কোনো কিছু বলে সেটা তোমাদের কলেজ থেকে জানাবে। আপাতত আমরা বাংলা সাহিত্যের মেজর সাবজেক্টের সিলেবাসটা কেবল বুঝবো। 601 নম্বর পেপার, সেই 601 নম্বর পেপারে প্রথমেই আমরা দেখতে পাবো প্রবন্ধের রূপভেদ আছে। প্রবন্ধের রূপভেদ কি আছে? প্রবন্ধের রূপভেদের মধ্যে রয়েছে প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধের বৈশিষ্ট্য কি, প্রবন্ধ আসলে কি ধরনের জিনিস। এরপরে আছে রম্য রচনা। রম্য রচনা কি, রম্য রচনার বৈশিষ্ট্য কি, আমরা এগুলো পড়বো। পত্র সাহিত্য আছে। আমরা জানি বাংলা সাহিত্যে পত্র সাহিত্যের একটা গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট আর কি। আমরা দেখতে পেয়েছি যে কোনো ভাবেই পত্র সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ। ডায়েরি আছে, ডায়েরি কি, কিভাবে লিখতে হয়, এর বৈশিষ্ট্য কি। এছাড়া জীবনী সাহিত্য এবং ভ্রমণ সাহিত্য এই প্রবন্ধের যে পার্ট তার মধ্যে আছে। অর্থাৎ এটাকে আমরা বলছি প্রবন্ধের রূপভেদ। এই পার্টটুকুর নাম হচ্ছে প্রবন্ধের রূপভেদ। যেগুলো আমি বললাম সেগুলো এর মধ্যে রয়েছে। এরপরে রয়েছে রাম সুন্দরী দাসীর আমার জীবন। এই জায়গাটায় অনেক সময় রাস সুন্দরীও কিন্তু বলে অনেকে, নামটা একটু দেখে নেবে। এরপরে যেটা সাধারণত এটা রাস সুন্দরী বেশিরভাগ জায়গায় পাই আমরা, তাই এটা আমি দন্তস্বই করে দিচ্ছি, রাস সুন্দরী দাসীর। এছাড়াও এরপরে আমরা জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত কিছু প্রবন্ধ এবং রম্য রচনা আমরা এই পার্টের মধ্যে পাবো। অর্থাৎ 601 নম্বর যে পেপার তার ভিতরে আমরা পাবো। তার মধ্যে যেটা রয়েছে বিড়াল রয়েছে। আমরা অনেকেই এই বিড়াল প্রবন্ধটা এমনিও পড়ে এসেছি আগেও, খুব সুন্দর একটি প্রবন্ধ। এছাড়াও রয়েছে মনুষ্য ফল, রয়েছে গ্রাম্য কথা, গীতিকাব্য এবং উত্তরচরিত। এইগুলো রয়েছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত প্রবন্ধ এবং রম্য রচনার মধ্যে। এছাড়াও শেষ পর্বে 601 নম্বর যে পেপার তার মধ্যে রয়েছে হচ্ছে নির্বাচিত কিছু প্রবন্ধ, যেমন কাব্যের উপেক্ষিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, প্রাচীন সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বা আমরা দেখতে পাবো উপন্যাসের মৃত্যু সরোজ বন্দ্যোপাধ্যায়ের লেখা, হ্যাঁ, রবীন্দ্রনাথ ও উত্তর সাধক বুদ্ধদেব বসুর লেখা। এইরকম প্রবন্ধগুলো আমরা টেক্সট হিসাবে পড়বো। মূলত এখানে একটা বিষয় বলে রাখি, এই যে পেপারটা, এই পেপারটাই একদিকে যেমন আমাদের কিছু নোটস পড়তে হবে, যেমন প্রবন্ধের রূপভেদ এই জিনিসটা সম্পূর্ণই নোটস আকারে পড়তে হবে, ঠিক উল্টো দিকে সেই রকম কিন্তু আমাদের এই যে প্রবন্ধগুলো রয়েছে প্রবন্ধগুলো ভালো করে টেক্সট গুলো পড়তে হবে, কারণ এই প্রত্যেকটা প্রবন্ধ হচ্ছে বোঝার প্রবন্ধ। প্রত্যেকটা বিষয় বুঝে সেখান থেকে উত্তর লিখলে তবেই সুবিধা হবে, কারণ এখান থেকে লাইন বাই লাইন প্রশ্ন আসে। যেমন একটা প্রবন্ধের উদাহরণ দিচ্ছি, প্রাচীন সাহিত্য। এই প্রবন্ধটা খুব ছোট একটি প্রবন্ধ, খুব বড় প্রবন্ধ নয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে রবীন্দ্রনাথ এত সুন্দর করে তার কিছু বক্তব্যকে তুলে ধরেছে যে বক্তব্যগুলো থেকে প্রশ্ন আসে প্রত্যেকটা লাইনে। তাই 601 নম্বর যে পেপার যখন তোমরা পড়বে, তোমাদের মুখস্থের সাথে সাথে কিন্তু টেক্সচুয়াল যে প্রবন্ধগুলো রয়েছে বা লেখাগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা টেক্সট গুলো পড়বে, শুধু নোটসের উপরে ভরসা করবে না। এরপরে আমরা আসছি 602 নম্বর পেপার। 602 নম্বর পেপারে আমরা যেটা দেখতে পাবো, 602 নম্বর পেপার, এখানে সাধারণত নাটকের রূপভেদ আছে। 602 নম্বর পেপারে কি আছে? নাটকের রূপভেদ। আচ্ছা, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ও এখানে আরেকটা জিনিস আছে, নাটকের সঙ্গেই রঙ্গমঞ্চ, রঙ্গমঞ্চ আছে, এবং বাংলা নাটকের বিষয়ে আছে, এবং আছে বাংলা নাটক কিছু। এই পুরো যে বিষয়টা, এই পুরো বিষয়টা কিন্তু নাটক ওরিয়েন্টেড একটা বিষয়, অর্থাৎ নাটকের সাথেই আমরা পাই রঙ্গমঞ্চের ধারণা এবং সেখানেই বাংলা নাটকের ধারণা। সেখান থেকে নাটকের রূপভেদের মধ্যে ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, পৌরাণিক নাটক, অর্থাৎ এগুলো কি, কাকে বলে,
সামাজিক নাটক, যদিও আগের আমরা যে সেমিস্টার অর্থাৎ 5th সেমিস্টারে তোমরা যারা পড়েছো তারা দেখেছো যে গল্পের বিষয়ে ছিল, উপন্যাসের বিষয়ে ছিল যে সামাজিক উপন্যাস কি বা সামাজিক গল্প কি এই ধরনের। এইবার এসছে নাটকের বিষয়ে, যে পৌরাণিক নাটক কি, ঐতিহাসিক নাটক কি, সামাজিক নাটক কি, এই ধরনের বিষয়গুলো, বা সাংকেতিক নাটক কি, রূপক সাংকেতিক নাটক কি আমরা সাধারণত পড়ি। এর আগে ক্লাস 12-এও পড়েছো অচলায়তন, ডাকঘর, এই যে নাটকগুলো, এই নাটকগুলো কোন জাতীয় নাটক সেই বিষয়গুলো আমরা এখানে পড়বো, আশা করি ভালো লাগবে। এছাড়াও রঙ্গমঞ্চ আছে, রঙ্গমঞ্চের মধ্যে বেশ কিছু থিয়েটার আছে, অর্থাৎ আমাদের বাংলাতে বা ভারতবর্ষে বলা যেতে পারে যে প্রথম কখন নাটক দেখানো শুরু হলো, কখন থেকে রঙ্গমঞ্চ বা থিয়েটার তৈরি হলো, কিভাবে তৈরি হলো, কারা কারা আসলো, যেমন এর মধ্যে জোড়াসাঁকো নাট্যশালা, লেবেদফের বেঙ্গলি থিয়েটার বা বেলগাছিয়া নাট্যশালা, এরকম বিভিন্ন নাট্যশালা আছে। সেগুলোর প্রতিষ্ঠাতা কিভাবে সেগুলো কন্ট্রিবিউট করেছে বাংলা সাহিত্যে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের এখানে পড়তে হবে। এছাড়াও নাটক আছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, নীল চাষের উপরে ভিত্তি করে লেখা, তার সাথে আছে হচ্ছে মেবার পতন, যেটা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। এই দুটো নাটকই খুব ফেমাস নাটক, দুটো নাটকের নাম আমরা অনেকেই জানি, হয়তো পড়া হয়নি অনেকেরই, কিন্তু এইবার পড়ে নেবে অবশ্যই। এই হচ্ছে 602 নম্বর, যে পেপারটা পুরোটা নাটকের ওপরে রয়েছে, নাট্য সাহিত্যের ওপরে রয়েছে, টেক্সট এবং নাটকের রূপভেদ পুরোটাই তোমাদেরকে পড়তে হবে। এরপরে যেটা 603 নম্বর পেপারে আছে আমাদের, 603 নম্বর পেপারে কি আছে, 603 নম্বর পেপারে রবীন্দ্র সাহিত্য আছে, রবীন্দ্র সাহিত্য 603 নম্বর পেপারে আছে রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র সাহিত্য আছে 603 নম্বর পেপারে। সাধারণত এই যে পেপারটা রবীন্দ্র সাহিত্যের, এই বিষয়টা আমরা আগেও পড়েছি, মানে আগেও মেজরে পড়ানো হতো, কিন্তু এই রবীন্দ্র সাহিত্য এই নামটাতে সাধারণত পড়ানো হতো না। এমনি রবীন্দ্রনাথের সম্পর্কে বিভিন্ন কিছু থাকতো, রবীন্দ্রনাথের লেখা নাটক থাকতো, গল্প থাকতো, সেগুলো আমরা এমনি পড়তাম। কিন্তু রবীন্দ্র সাহিত্য পুরো নাম দিয়ে একটা পার্ট বা একটা পেপার তৈরি করে দেওয়া 603 নম্বর, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। সাধারণত এখানে সঞ্চয়িতা থেকে কবিতা আমরা দেখব, যে নির্ঝরের স্বপ্নভঙ্গ, জীবন দেবতা, প্রার্থনা, ভারত তীর্থ, মেয়েটা, সাধারণ মেয়ে, ঐকতান, এরকম একাধিক কবিতা রয়েছে এখানে, যে কবিতাগুলো কিন্তু টেক্সটুয়াল কবিতা এবং সেগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। সাধারণত সেই জীবনানন্দ দাশের কথাই যদি আমরা বলি যে সব কবি কবি নয়, কেউ কেউ কবি, কিন্তু আসলে আমরা এখানে কেউই কবি নই, আমাদের পাঠক হিসাবে সমস্ত কবিতাই পড়তে হবে, কেননা পরীক্ষার উত্তর দিতে হবে। তাছাড়াও ঘরে বাইরে রয়েছে রবীন্দ্রনাথের, আমরা দেখতে পাবো ঘরে বাইরে উপন্যাস রয়েছে। ছোট গল্পের মধ্যে আছে পোস্টমাস্টার, অপরাজিতা, এছাড়াও জীবিত মৃত বিচারক আছে, স্ত্রীর পত্র আছে, এরকম একাধিক ছোট গল্প আছে। তোমাদের যেটা করতে হবে যে ছোট গল্পগুলো পড়তে হবে প্রত্যেকটা। তোমরা ছোট গল্পের জন্য ছোট গল্পের যে বই পাওয়া যায় রবীন্দ্রনাথের ছোট গল্পের উপরে, তোমরা কিনে নিতে পারো, সেখান থেকে এই গল্পগুলো সবই পেয়ে যাবে। তাছাড়া সঞ্চয়িতার কবিতাগুলোও পেয়ে যাবে সাধারণত। আর উপন্যাসের জন্য শুধু ঘরে বাইরে কিনলেই হবে, ঘরে বাইরে উপন্যাসটা রবীন্দ্র সাহিত্যের মধ্যে আছে। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু বড় টেক্সট বলতে যদি আমরা ভাবি নাটক বা উপন্যাস হিসাবে, তাহলে ওইদিকে আমরা দেখেছিলাম নাটকের ক্ষেত্রে 602 নম্বর পেপারে মেবার পতন আর নীল দর্পণ, এখানে আমরা পেলাম কিন্তু ঘরে বাইরে, এইগুলো কিন্তু বড়। এই যে তিনটে লেখা, এই তিনটে লেখা বড়, তার সাথে সাথে আমার জীবন, এটাও একটা বড় টেক্সট। তাই তোমরা প্রথমে যে কাজটা করবে, এই যে চারটে টেক্সট, এই চারটে টেক্সট তোমরা কিনে ফেলবে এবং এই চারটে টেক্সট বাড়িতে খুব ভালোভাবে আগে পড়ে ফেলবে। অন্তত 1 থেকে 2 বার তোমরা রিডিং করবে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তারপরে তোমরা বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিতে পারো বোঝার জন্য, বা শিক্ষকদের সাহায্য নিতে পারো, কিন্তু প্রাথমিক যে বিষয়টা, প্রাথমিক বিষয় কিন্তু তোমাদেরকে আগে নিজেদেরকে পড়তে হবে। একটা বিষয় আমি বলি, দেখো এখন বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যেই এই ঘটনাটা খুব চলে আসছে যে তারা কিন্তু টেক্সট পড়ছে না। তারা টেক্সট না পড়ার ফলে যেটা হচ্ছে, 5th সেমিস্টারের পরীক্ষাতেও তোমরা অনেকে দেখেছো যে লাইন তুলে যখন প্রশ্ন আসে, তোমরা কিন্তু সেই লাইনের যে মূল অর্থ সেটা খুঁজে পাও না। ফলে নোটস পড়ে কিন্তু কেবলমাত্র টেক্সটের উত্তর লেখা সম্ভব হয় না। সেজন্য বারবার একটা কথা বলার, যে তোমরা টেক্সটগুলো ভালো করে পড়ো। যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ছো তারা অন্তত সাহিত্যের এই যে ধারণা, অর্থাৎ প্রাথমিক ধারণা হচ্ছে টেক্সট পড়া, সেই টেক্সটটাই যদি না পড়ো তাহলে কিন্তু কিছুই হবে না।
তাই আগে অন্তত এই 4টে টেক্সট পড়ে নাও, তারপরে আস্তে 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 পেপার অনুযায়ী প্রত্যেকটা পেপার শেষ করো। শুধু নোট ভিত্তিক পড়াশোনা না করে নিজের মতন করে উত্তর লেখার চেষ্টা করো এবং এগিয়ে যাও। ভালো থাকবে, সুস্থ থাকবে।